ওকে, তো আমাদের গতি প্রকারভেদ পড়াচ্ছিলাম। আচ্ছা, ওইটা কি আমরা লেকচার দিয়ে শেষ করে দেবো, এটা সমস্যা নেই। লেখেন হেডিং দেন লেকচার 7। তো লেকচার 7-এ আজকে আমাদের পড়ার কথা হচ্ছে গতির গ্রাফ। আজকে আমরা গতির সবগুলো গ্রাফ পড়বো, খুব বেসিক থেকে বুঝে বুঝে পড়বো। তো গতির গ্রাফ আপনারা হেডিং দেন বা গ্রাফস অফ মোশন। হ্যাঁ, গ্রাফস অফ মোশন। তা আমরা প্রথমে যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ঢাল কাকে বলে। ঢাল কি, বা হোয়াট ইজ স্লোপ। আমরা ঢালের একটা খুব সুন্দর কিউট সংজ্ঞা শিখবো। সংজ্ঞাটা লেখেন, কোন সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টের মানকে ঢাল বলে। ইংলিশ ভার্সনে লেখেন, slope is the tangent of angle produced by any straight line. Tangent of angle produced by any straight line with the positive x-axis. ঠিক আছে, ওকে। এখন যদি আমাদের এতটুকু পর্যন্ত জানা হয় যে ঢাল কাকে বলে, সুন্দর করে পাশে কথাটা লিখে রাখেন। এনডিসি অ্যাডমিশন টেস্ট 24 2024-এ এই প্রশ্নটাই আসছিল যে ঢাল কাকে বলে, এনডিসি অ্যাডমিশন পরীক্ষায় আসছিল। তো খুব বেসিক একটা কোয়েশ্চেন। এখন অফকোর্স আপনারা তো এখনো কিছু বুঝেন নাই, কারণ তো অনেক কঠিন কঠিন কথাবার্তা বলা। এত কঠিন কঠিন কথাগুলোকে চলো আমরা একটা সহজ ভাষায় ব্যাখ্যা বুঝি। এই হচ্ছে আমাদের একটা এক্স ওয়াই অ্যাক্সিস, এটা এক্স, এক্স প্রাইম, ওয়াই, ওয়াই প্রাইম। আমরা যদি একটা দাগ টানি, তাহলে এখানে মনে করেন একটা অ্যাঙ্গেল থিটা প্রডিউস হলো। তাহলে যদি বলা হয় এই সরলরেখার ঢাল কত, তাহলে ঢাল কিংবা স্লোপ হবে এম, তাকে আমরা প্রকাশ করি ট্যান থিটা দ্বারা। কারো সমস্যা আছে? এতটুকুই, ট্যানজেন্টের মানকে ঢাল বলে। সবাই তাকে সাইন কস ট্যান চিনেন, ত্রিকোণমিতি এতদিনে পড়ার কথা, সাইন কস ট্যান চেনার কথা, তাহলে ট্যান থিটা। এতটুকু যদি আমরা জানি, এখন আমরা যে জিনিসটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে আপনাদের দুটো প্রশ্ন করব। তারপর দেখা প্রশ্ন করি, চলেন লেখেন। প্রশ্ন হচ্ছে এরকম, বলা হলো ঢাল কত বা স্লোপ কত। দেখি কমেন্টে বলেন, মানে চ্যাটে বলেন, ঢাল কত বা স্লোপ কত বলেন, বলে ফেলেন। 1, ওকে, বাকিরা
সবাই বলছে 1। জারিফ বলছে, জারিফ তোমাকে তো সকালবেলা পড়াইছে, খুব ঢং ঢং করতেছো। ওকে 1। আচ্ছা, এটার অ্যান্সার হবে tan 135 ডিগ্রি, অর্থাৎ -1। আর -1 কেন হইলো? কারণ আমরা যখন বলেছিলাম থেটা, আমরা বলেছিলাম এক্স অক্ষের পজিটিভ সাইডের সাথে, কার সাথে? পজিটিভ সাইড। এখন এক্স অক্ষের পজিটিভ সাইড কে? ওই সাইডটা। তো তার সাথে যে কোণ প্রডিউস করবে, যদি আমার এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল প্রডিউস করে, দ্যাট মিনস অবশ্যই এইটার সাথে সে 135 ডিগ্রি অ্যাঙ্গেল প্রডিউস করেছে, বিকজ 180 মাইনাস কত? 45। বুঝতে পারছি? তো সবাই কিন্তু এটা খুব কমন একটা মিস্টেক করে। তাহলে অফকোর্স বলাই বাহুল্য, আপনাদের আরেকটা প্রশ্ন আসতেই পারে, তাহলে ভাইয়া পজিটিভ কখন হবে? যদি আমি এই ছবিটা এইভাবে ড্র করতাম, এবার যদি 45 ডিগ্রি দিতাম, তাহলে ঠিকই ঢাল কত আসতো? tan 45 তথা 1। বুঝতে পারছি? তাহলে কি আমরা পজিটিভ নেগেটিভ কখন আসবে বুঝা গেল? ডিপেন্ড করতেছে আসলে 135 কি হয়েছে বুঝেন নাই। এটা যদি 45 হয়, তা টোটালটা 180 ডিগ্রি না? তাহলে এটা 45 হলে এটা কত? 180 মাইনাস 45, তাহলে 135। বুঝছি সবাই? ওকে, তাহলে আমরা সবাই বেসিক জানলাম যে আসলে কিভাবে হচ্ছে আমাদের ঢালটা নির্ণয় করতে হয়। লাস্টটা আরেকবার, মানে এই পার্টটা আরেকবার। হ্যাঁ, তো এখানে তো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে প্রডিউস হয়েছে, মানে পজিটিভ দিকের সাথে প্রডিউস হয়েছে। তো যদি এটাতে এক্স অক্ষের ধনাত্মক দিক, তো সাথে সাথে প্রডিউস হলো, এটাই আমাদের অ্যাঙ্গেল। এখানে আর আমাদের কাটাছেড়া করার কিছু নেই। বুঝলাম? তাহলে tan 45 হচ্ছে 1। এখন আমরা এখানে কি শিখতে পারলাম? আমরা শিখতে পারলাম যে যদি আমাদের ঢাল বের করা হয়, তাহলে ঢালের মানটা পজিটিভ নাকি নেগেটিভ, সেটা আমাদেরকে একটা খুব সিগনিফিকেন্ট হচ্ছে যে আইডিয়া দেয়। কি আইডিয়া দেয়? চলেন বুঝি। 135 ডিগ্রিটা আরেকবার বুঝাবো। ভাইয়া এইটা হচ্ছে 45, তাহলে এইটা 135। কেন? এটা 45 হলে এটা 180 মাইনাস 45, তাহলে 135। বুঝছি? সোজা। আর আমাকে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে প্রডিউস করতে হবে, এটা তো এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে প্রডিউস করতে, তাহলে ধনাত্মক দিকের সাথে প্রডিউস করতে হবে বা পজিটিভের সাথে প্রডিউস করতে হবে। বুঝলাম? আগাবো? ওকে। while walking I turn right, ভেক্টর, ভেক্টর কোয়ান্টিটি। ওকে, সবার ডান? আমরা আগাইলাম। তাহলে আসেন আমরা পরেরটাতে চলে যাই। এইবার আমরা বুঝার চেষ্টা করব যে এই যে আমরা স্কেলার, মানে আমরা যে অলরেডি হচ্ছে বুঝলাম যে আসলে আমাদের ঢাল কি বা স্লোপটা আমরা কিভাবে বের করবো, এই ঢালের মান পজিটিভ নেগেটিভ বলতে কি বোঝায় চলেন বুঝি। ঢাল বা স্লোপ যদি পজিটিভ হয়, কি বললাম? যদি পজিটিভ হয়, এর অর্থ কি? কে বলতে পারবেন? এনিওয়ান? ঢাল বা স্লোপ পজিটিভ অর্থ কি বলুন তো? পজিটিভ অর্থ হচ্ছে, লিখে ফেলেন, কখন হবে পজিটিভ? অ্যাকিউট অ্যাঙ্গেল বা যদি সূক্ষ্ম কোণ হয়, বা যদি থেটা লেস দেন 90 ডিগ্রি হয়। আর এর অর্থ কি? এর অর্থ হচ্ছে এক্স এর সাপেক্ষে ওয়াই এর মান বাড়ছে, বা আমরা বলতে পারি উইথ রেসপেক্ট টু এক্স ওয়াই এর মান বাড়বে। ডান? ওকে, তাহলে যদি আমাদের নেগেটিভ আসে, মানটা কখন নেগেটিভ আসে? যখন আমাদের অবস্টিউস অ্যাঙ্গেল আসে। অবস্টিউস বলে নাকি অ্যাবটিউস বলে? অবস্টিউসই তো। আমি আবার মাঝে মধ্যে কিছু টার্ম ইংলিশে ভুলে যাই, নাকি অবটিউস অ্যাঙ্গেল, দেখো তো আমাকে বইলো অবস্টিউস অবটিউস কি হবে এক্স্যাক্টলি। অবটিউস, আচ্ছা অবস্টিউস না, তাই তো? ওকে, স্থূলকোণ। স্থূলকোণ মানে কি? থিটার মানটা গ্রেটার দেন 90 ডিগ্রি।
তখন খেয়াল করে দেখব এক্স এর সাপেক্ষে ওয়াই এর মানটা কমবে with respect to x, y এর মান রিডিউসিং। ওকে, এবার এই যে কথা দুটো বললাম এটার অর্থ কি, তাই না? জাস্ট আমরা তো বলে গেলাম, আপনারা তুইলেন, জাস্ট আগে একটু আমার আবার ব্যাকে এসে বুঝে নিই। এই ছবি দুইটা দেখেন, এখানে এক্স এর মান ডানে যাচ্ছে, ওয়াই এর মান কি কমতেছে না? চল আপনাকে আমি এখানে ছবিটা এঁকেই বোঝাই, তাহলে আপনারা মনে হয় একটু বেটার বুঝতে পারবেন। এই বরাবর যদি একটা দাগ থাকে, দেখেন এইদিকে এক্স এর মান বাড়তেছে, ওয়াই এর মান হচ্ছে এইটা, তাই না? এগুলা ওয়াই। যত এক্স বাড়তেছে ওয়াই এর মান কি কমতেছে না? এটা ছিল আমাদের কি, যদি আমাদের অ্যাঙ্গেলটা এরকম অবটিউজ হয় তথা আমাদের অ্যাঙ্গেলটা মোর দেন 90 ডিগ্রি হয়, তাহলে তখন আমাদের ঢালটা ঋণাত্মক আসে, তাই না? বা আমাদের হচ্ছে যে স্লোপটা আসে সেটা কি আসে, নেগেটিভ আসে। কেন নেগেটিভ আসে? বিকজ তখন বোঝায় এক্স এর সাথে ওয়াই এর মানটা আস্তে আস্তে ধীরে ধীরে কমতে থাকবে। আগে যদি ওয়াই এর মান 10 থাকতো, এখন ওয়াই এর মান কমে 7 হবে, 5 হবে, 2 হবে, 1 হবে। হাউএভার যদি আমাদের পজিটিভ স্লোপ হয়, ধনাত্মক আসে, যেটা 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 একটু আগে আমরা এখানে দেখেছি, ঠিক আছে? ইন দ্যাট কেস এটা এরকম হবে, দেখেন এখানে ওয়াই এর মান বাড়তে থাকে, দেখছেন? বুঝছি, ওয়াই এর মান বাড়তে থাকবে। তাহলে আমরা বুঝলাম যে আমাদের এইভাবে হচ্ছে যে মানগুলো আস্তে আস্তে এখানে বৃদ্ধি পাচ্ছে, এখানে মানগুলো কমছে, এটা হচ্ছে নেগেটিভ স্লোপ, এটা কি পজিটিভ স্লোপ। বুঝতে পারলাম? সবাই কি ক্লিয়ার? তাহলে আমরা ঢালের মান পজিটিভ নাকি নেগেটিভ তার উপর বেসিস করে অনেক কিছু শিখতে পারলাম। যদি ঢালের মান পজিটিভ হয়, অর্থাৎ স্লোপটা পজিটিভ হয়, তাহলে ধীরে ধীরে ওয়াই এর মান বাড়বে, এই যে ওয়াই এর মান বাড়তেছে। আর যদি ঢালের মান নেগেটিভ হয়, মানে স্লোপ যদি নেগেটিভ আসে, তাহলে ধীরে ধীরে কি ঢাল কমছে, বা ওয়াই এর সরি ঢাল নেগেটিভ হওয়া মানে হচ্ছে ধীরে ধীরে ওয়াই এর মান কমছে বা রিডিউস হচ্ছে। এই দুটাই জিনিস আমরা আপাতত হচ্ছে ঢালের মাধ্যমে শিখলাম। বাট এখানে আরো কোয়েশ্চেন বাকি আছে, যে ভাইয়া ঢালের মান বের করব কিভাবে? আমাকে তো সবসময় অ্যাঙ্গেল দেওয়া নাও থাকতে পারে, রাইট? তখন আমি বের করব কিভাবে? আমাকে মনে করেন যে অ্যাঙ্গেল দেয় নাই, আমি জানি না অ্যাঙ্গেল কত, হাউ টু ইভেন ফাইন্ড ইট? চলো সেটা আমরা দেখি। তার আগে চলেন কারো কোনো প্রশ্ন থাকলে সেটা আমরা জিজ্ঞেস করি। ওকে, কার কি প্রশ্ন হাত তুলেন, আপনি আনমিউট করেন তারপরে জিজ্ঞেস করেন। বলেন কার কি কোয়েশ্চেন, আনমিউট করেন, মানে হাত তুলেন, আমি আনমিউট করে দিচ্ছি। তুলতে, হ্যাঁ তুলেন, সমস্যা নেই। কার কি প্রশ্ন বলেন। সেকেন্ডটা, হ্যাঁ সেকেন্ডটা বুঝতেছি না, কোন সেকেন্ডটা? হ্যাঁ বলো ভাই, কি প্রশ্ন? ভাইয়া, হ্যাঁ, স্লোপ নেগেটিভ আর পজিটিভ কিভাবে হয়? শুনতে পাইনি, আরেকবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো। হ্যাঁ চলতেছে, হ্যাঁ বলেন, বলেন ভাই, শুনতে পাচ্ছি না। অফ করে দিস। ওকে, আর কার কি কোয়েশ্চেন? এনিওয়ান এলস? আরেকবার বুঝান ভাই, আরেকবার কি বোঝাবো বলতে তো হবে, কারণ আমি তো অনেক কিছু বুঝাইছি। কোন পার্ট বুঝাবো? আমি শিওর না, একটু স্পেসিফিক্যালি বলেন কোন পার্ট বুঝেন নাই।
আগের কি স্লাইড দিচ্ছেন একটু রিক্যাপ দিবেন প্লিজ। মানে মাইমুনা কখন জয়েন করছো? আমি তো 7:30টায় ক্লাস শুরু করে দিছি বাবা, আমি 20 মিনিট পরে কিভাবে রিক্যাপ করবো বলেন? আর কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা আমি পুরাটা জাস্ট একবার রিক্যাপ দিচ্ছি, ঠিক আছে? সবাই বোঝানোর চেষ্টা করেন, বাট আপনার ক্লাস কখনোই মানে লেটে জয়েন করবেন না, বিকজ আপনি যখন লেটে জয়েন করেন আপনাকে বুঝাতে গেলে অন্যরা বিরক্ত হয়, ক্লাসের ফ্লো নষ্ট হয়। আচ্ছা আবার বুঝাই দিচ্ছি লাস্ট। ঢাল কাকে বলে, হোয়াট ইজ স্লোপ? আমি জানি না আপনি আদৌ বুঝবেন কিনা, বিকজ অনেকগুলো কথাই জায়গায়। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আমরা যে অ্যাঙ্গেল প্রডিউস করি তার ট্যানজেন্টের মানকে ঢাল বলে। সো এটা হচ্ছে আমাদের একটা সরল রেখা, এইটা এক্স এর পজিটিভ সাইড, যে অ্যাঙ্গেলটা প্রডিউস হয়েছে তার ট্যানজেন্ট অর্থাৎ ট্যান থেটাকে আমরা বলি ঢাল বা স্লোপ। তো এখন ঢাল বা স্লোপ আমরা হচ্ছে দুইটা কেসে বের করার চেষ্টা করতেছিলাম। এই কেসে যখন বের করেছি তখন এক্স এর পজিটিভ দিকের সাথে অ্যাঙ্গেল আসছে 135 ডিগ্রি, মানে কি স্থূলকোণ বা অবটিউজ অ্যাঙ্গেল। তখন আমরা দেখলাম ঢালের মান বা স্লোপের মান আসছে নেগেটিভ। আর এখানে 45 ডিগ্রি আসছে, তো ঢালের মান স্লোপের মান আসছে পজিটিভ। তো পজিটিভ নেগেটিভ অর্থ কি সেটাই বুঝাইছি, যে পজিটিভ অর্থ হচ্ছে যে আমাদের ধীরে ধীরে এক্স এর সাথে ওয়াই এর মান বাড়তেছে, দেখো এই যে প্রতি মুহূর্তে ওয়াই এর মান আস্তে 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 বাড়তেছে, এই যে বাড়তেছে। আর এখানে যখন আমাদের এরকম আসে অর্থাৎ নেগেটিভ হচ্ছে যে ঢাল আসে, 5 মিনিট 2টা মিনিট আসতে আসতেছে, যদি এরকম করে আসে তখন যদি আমাদের থেটাটা হচ্ছে যে এরকম গ্রেটার দেন 90 ডিগ্রি হয়, তখন আস্তে আস্তে আমাদের ওয়াই এর মান কি হচ্ছে দেখো আস্তে আস্তে কমে যাচ্ছে। তো এটাই হচ্ছে যে আমরা এতক্ষণ পর্যন্ত বুঝছি, ঠিক আছে? আর কার কোনো সমস্যা নাই? তাহলে আমরা আগাইলাম। ভাই স্লো পজিশন নেগেটিভ কিভাবে হয়, মানে একটা অন্যটা পজিটিভ কোনো নেগেটিভ কিভাবে বুঝবো? এতক্ষণ তো তাই বুঝাইলাম, এটা পজিটিভ, এটা এই সাইডে নেগেটিভ, আর পজিটিভ হলে হচ্ছে সূক্ষ্ম কোণ হবে, নেগেটিভ হলে স্থূল কোণ হবে, অবটিউজ অ্যাঙ্গেল, তাই তো লিখালাম এতক্ষণ ধরে। আর কারো কোনো কোয়েশ্চেন? আপনারা ইনক্রিজ ডিক্রিজ বুঝতেছেন না বাবা, এদিকে বাড়তেছে আর এদিকে কমতেছে, এটা তো দেখেই বোঝা যাচ্ছে, এই যে বাড়তেছে এটা কমতেছে, এটা কনফিউশনটা কোথায় আমি এখনো ধরতে পারতেছি না। বাড়তেছে এটা দেখে তো বোঝা যাচ্ছে বাড়তেছে কোনটা কমতেছে কোনটা। ভাই আমি বুঝলাম না মানুষ এত এরকম কেন, আমি একটা মানুষকে কয়বার কলটা কাটছি না, আমি হ্যাভ নো ক্লু ইভেন। আমি পর থেকে ব্লক মারবো মানুষজন বিরক্ত করলে, হয়েছে? আগাবো। ওকে, নেক্সট একটা ছোট জিনিস দেখেন, আমাদের ঢাল কি সেটা শিখছি, ঢালের পজিটিভ নেগেটিভ শিখছি। এখন আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে ঢাল কিভাবে নির্ণয় করব, বা ঢালের মান। লেখেন ভ্যালু অফ স্লোপ। ঢালের মান কিভাবে বের করা যায় চলো দেখি। ঢালের মান বের করার জন্য এই হচ্ছে যে আমাদের ঢালের মান বা স্লোপ, এটা বের করার জন্য চলো আমরা এখানে আগের একটা দাগ টানি। এখন এই দাগের উপরে দুটো র্যান্ডম পয়েন্ট দেওয়া আছে, x2, y2, আর একটা x1, y1। তা আমরা এখান থেকে লম্ব টানবো, এটা থেটা অ্যাঙ্গেল, এটাও থেটা অ্যাঙ্গেল। আমার আপনাদের কাছে প্রশ্ন, এই থেটা অ্যাঙ্গেল সমান কিনা একটু বের করেন, আমি একটু আসছি।
সবাই কতটুকু হইলো বাচ্চারা? ওকে, হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। ওকে বাচ্চারা, সরি যেটা বলছেন। তো দেখেন এই জায়গায় আমাদের x2 y2 এটা x1 y1। তো আমাদের প্রথমত আমরা জিনিসটাকে জানতে চাই, সেটা হচ্ছে চিন্তা করে দেখেন, আমরা জানি এই থেটা সমান কেন? অনুরূপ কোণ। আপনারা সবাই ছোটকালে এটা পড়েছেন, যে দুটো যদি সমান্তরাল বা প্যারালাল রেখা থাকে এবং তাদের যদি কোনো ছেদক থাকে বা মানে কি বলে এটাকে বাইসেক্টর থাকে, বাইসেক্টর বলেন না আপনারা কি বলেন, সেক্টর বলেন, যাই হোক, তাহলে এই দুটো অ্যাঙ্গেল সমান হয়। তো ঠিক একই রিজনে এই দুটো অ্যাঙ্গেল সমান। তাহলে আমি এটা ট্যান থেটা বের করে এটা বের করি, একই কথা। এখন যদি আমি ট্যান থেটা চাই, আমরা জানি ট্যান থেটা মানে লম্ব বাই ভূমি। কি জানি? লম্ব বা যেটাকে আমরা বলি হাইট বাই ভূমি তথা বেস। তো দেখেন যদি সেটা হয়, এটাকে আমরা ধরলাম y2 মাইনাস y1, এটাকে আমরা ধরলাম x2 মাইনাস x1। ধরছি? কারো সমস্যা আছে? নাই। তো এই জায়গায় যদি আমাদের y2 মাইনাস y1 হয়, x2 মাইনাস x1 হয়, তাহলে আমরা এখানে একটা জিনিস একটু বোঝার চেষ্টা করি। এটা আমাদের এখানে দাগ টানলাম, এখানে দাগ টানলাম। তো দেখেন এতটুকু হচ্ছে y2। কি হলো? আরে রে রে, কই গেল? ওকে আবার অফ হয়ে যাবে নাকি? এ ভাই অফিস না। আচ্ছা ঠিক আছে, হঠাৎ করে ওর উপর বেশি প্রেসার পড়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের এতটুকু y2, আর এতটুকু হচ্ছে আমাদের y1। তাহলে এতটুকু y2 মাইনাস y1। আবার এতটুকু হচ্ছে আমাদের x2, এতটুকু হচ্ছে আমাদের কত? x1। তাহলে এটা হচ্ছে কি x2 মাইনাস x1। তো সেই হিসাব করে আমরা জানি এটা y2 মাইনাস 1, এটা x2 মাইনাস x1। তাহলে এই ত্রিভুজের জন্য বা ট্রায়াঙ্গেলের জন্য লম্ব হচ্ছে y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। কারো সমস্যা আছে? দেখেন, কারো সমস্যা আশা করি নাই। কারো যদি না থাকে, চলেন আসলে আমরা বাকি ব্যাখ্যায় যাই। তো যদি আমাদের এটা হয় y2 মাইনাস y1, x2 মাইনাস x1, তাহলে চলেন আমরা ট্যান থেটার সাপেক্ষে বের করে ফেলি যে আর কি কি করা যেতে পারে। ট্যান থেটা গেল y2 মাইনাস y1, x2 মাইনাস x1 নিয়েও আমাদের আলোচনা হয়েছে। এইবার তাহলে আমরা লিখতে পারি এই জায়গায় ডেল ওয়াই বাই ডেল এক্স। যাদের ডেল নিয়ে সমস্যা, ডেল মানে পরিবর্তন, ডেল মানে কি? পরিবর্তন। তাহলে ঢালের অ্যাকচুয়াল অর্থ কি দাঁড়াইলো? ঢালের প্রকৃত অর্থ বা অ্যাকচুয়াল মিনিং অফ স্লোপ, এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তন। অ্যাকচুয়াল মিনিং অফ স্লোপ চেঞ্জ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স। ঠিক আছে? তাহলে এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তন বা চেঞ্জ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স, এটা হচ্ছে ঢালের অ্যাকচুয়াল মিনিং। ঢাল মার্ক বলতে কি বোঝায়? এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তন। তো চলো আমরা একটা এক্সাম্পল বুঝি।
এক্সাম্পল বুঝতে হইলে এই হচ্ছে এক্সাম্পল। এক্সাম্পলটা দেখি। মনে করেন আমাদের একটা গ্রাফ আছে এস ভার্সেস টি। এস ভার্সেস টি মানে কি? এস ভার্সেস টি মানে হচ্ছে সরণ বনাম সময়। অলওয়েজ রিমেম্বার, যখন এরকম বনাম গ্রাফ থাকবে তখন যেটা প্রথমে থাকবে সেটা ওয়াই অ্যাক্সিসে, যেটা পরে থাকবে সেটা এক্স অ্যাক্সিসে। এটা কিছু ওয়াই ভার্সেস এক্স, সমস্যা আছে? নাই। তো ওয়াই ভার্সেস এক্স গ্রাফে দেখেন এইটা যদি হয় গ্রাফ, তাই না? এটা যদি হয় গ্রাফ, তাহলে আমাকে বলেন এই সরল রেখার ঢাল বলতে কি বোঝায়? এম। আমরা জানি ঢাল স্লোপ মানে বোঝাচ্ছে ডেল ওয়াই বাই ডেল এক্স। বাবা ওয়াই অ্যাক্সিসে আছে এস, বাবা এক্স অ্যাক্সিসে কি আছে? টি, সময়। ডেল এস বাই ডেল টি একটা পরিচিত টার্ম, এটা অর্থ কি কে বলতে পারবেন? অ্যাক্সিলারেশন, ভেলোসিটি, বেগ, ভেলোসিটি। তাহলে কি হবে? বেগ। অর্থাৎ আমি যদি কোনোভাবে এস ভার্সেস টি গ্রাফে যে সরল রেখাটা পেয়েছি তার যদি ঢাল বের করতে পারি বা স্লোপ বের করতে পারি, তাহলে আমি বেগের মান পেয়ে যাব বা ভেলোসিটি পেয়ে যাব। বুঝতে পারছি? এটা হচ্ছে ফিজিক্সে এটার ইউটিলাইজেশন। ওকে, এখন কার কার কি প্রশ্ন? অ্যাকচুয়াল মিনিং ডেফিনেশনে দিতে পারবো? না 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 না, কোনোদিনও ডেফিনেশনে দিবেন না। ডেফিনেশন ওই ব্যাখ্যায় দিবেন, এটা আপনার আন্ডারস্ট্যান্ডিং, বোঝার জন্য। ওকে, ফিজিক্সে ইউটিলাইজেশন মানে ফিজিক্সে এটার কাজ কি সেটা বুঝাইছে। এটা তো আসলে ম্যাথের জিনিস, ফিজিক্সে কাজ কি তাই বুঝাইছে। এখন তাহলে চলেন আপনাকে একটা কোয়েশ্চেন করি, স্যাম্পল কোয়েশ্চেন। দুইটা এস ভার্সেস টি গ্রাফ আছে। আমার প্রশ্ন আপনার কাছে, কোনটাতে ঢাল বেশি, সরি কোনটাতে বেগ বেশি, কোনটাতে ভেলোসিটি বেশি? ট্যান কেন ইউজ করা হলো? ঢালের সংজ্ঞায় তো ট্যান ছিল বাবা, আমরা তো ঢালের ডেফিনেশনে ট্যান করে আসলাম না। হ্যাঁ বলেন কি হবে? ফার্স্টটাতে। কেন? বিকজ আমরা জানি এখানে এস ভার্সেস টি তে ট্যান 60 ডিগ্রি হচ্ছে আমাদের ঢাল বা স্লোপ, সেটাই আমাদের ভেলোসিটি। এখানে কি হবে? তাহলে বাবা স্লোপ কোনটাতে মানে ঢাল মানে বেগ কোনটাতে বেশি? এটাতে। দেখো দেখেও বোঝা যায় এখানে কম সময়ে তুমি বেশি দূরত্ব কভার করছো, কম টাইমে বেশি ডিস্টেন্স কভার করছো, বেশি খাড়া গ্রাফ, তাহলে অফকোর্স এখানে বেগ বেশি, ভেলোসিটি বেশি। বুঝতে পারলাম? সবাই ক্লিয়ার? আচ্ছা শুনেন, আপনাদের আমি একটা জিনিস শিখাই দিই আজকে। দেয়ার আর 3 স্টেজেস অফ আন্ডারস্ট্যান্ডিং আ টপিক, বা যে কোনো একটা অঙ্ক বোঝারও 3টা স্টেজ আছে। ফার্স্ট স্টেজকে আমরা বলি অ্যাপ্লিকেশন স্টেজ, যেটা আপনারা মেজরিটি অফ দ্য টাইম থাকেন। যেমন আমি আপনাকে শিখাইলাম m = tan θ, আপনি জানলেন m = tan θ। আপনি কোয়েশ্চেনটা পাওয়ার সাথে সাথে দেখেন আচ্ছা থিটা কই, তাই সাই 60 ডিগ্রি, বাস tan 60 ডিগ্রি, আল্লাহ দুনিয়া যা হোক tan 60 ডিগ্রি, আমি এটা পারছি। দিস ইজ ইনাফ টু গেট ইউ গুড মার্কস। ভালো মার্কস পাওয়ার জন্য অ্যাপ্লিকেশন স্টেজ ইনাফ। দেন কামস আন্ডারস্ট্যান্ডিং স্টেজ, যেটাকে আমি অনেক সময় ভিজুয়ালাইজেশন বলি, যে আপনি ম্যাথটা দেখছেন, দেখে বুঝার চেষ্টা করতেছেন যে আচ্ছা এটার অর্থ কি। যেমন এই গ্রাফটা একটু খাড়া, এই গ্রাফটা একটু কি নামানো, তাহলে এখানে কম সময়ে বেশি দূরত্ব যায়, কম সময়ে বেশি দূরত্ব যাওয়া মানে কি ভেলোসিটি বা বেগ বেশি। আপনার মানও লাগতেছে না, আপনি ভিজুয়ালাইজ করে বুঝে ফেলতেছেন। এটাকে হচ্ছে বলা হয় ভিজুয়ালাইজেশন স্টেজ। উইথ ইনাফ প্র্যাকটিস এন্ড এফর্ট টু আন্ডারস্ট্যান্ড আপনি এই স্টেজে যাবেন। থার্ড স্টেজকে আমরা বলি ক্রিটিক্যাল থিঙ্কিং স্টেজ। এইটা মানে হচ্ছে এইবার আপনি নিজে চিন্তা করবেন যে আচ্ছা হোয়াট ইফ আমি এই দিক বরাবর দিতাম, তাহলে এই দিক বরাবর গ্রাফটা দিলে কি হইতো। তখন আপনি নিজের থেকে সিনারিও চিন্তা করে করে প্রবলেম সলভ করছেন।
অর্থাৎ আপনি আপনার টপিকের আন্ডারস্ট্যান্ডিং থেকে নতুন একটা ইমপ্লিকেশন বের করছেন, এটাকে বলে ক্রিটিক্যাল থিঙ্কিং স্টেজ, যেটা এখন বর্তমানে আমি আছি এই টপিকে, বিকজ আমি এই টপিকটা অনেকবার পড়েছি। সো আমার স্টেজের চিন্তা লেভেলে আসতে হলে আপনাকে অনেক পড়তে হবে এবং অনেকবার এই জিনিসগুলোকে চিন্তা করতে হবে। পড়াশোনা আগের মতো নাই, যেখানে আপনি সারাদিন খালি টেবিলে বসে পড়তেন। ওই যে কি বলে, আপনারা একটা মিম দেখেন না, ওই যে কি বলে, গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, সারাক্ষণ পড়তেছে। ওইটা এখন আর নাই, ওই যুগ আপনার আব্বা আম্মুর সময় শেষ। এখন হচ্ছে চিন্তা করতে হবে, প্রবলেম কঠিন, কিভাবে সলভ করবো সেটা চিন্তা করতে হবে। বুঝলাম? ওকে, আমরা আগে তাহলে বাচ্চারা আমাদের এতটুকু শেষ হয়েছে। হাউ টু মেমোরাইজ ফাস্ট, দ্যাট ইজ দ্য ফার্স্ট রং থিং। নেভার ট্রাই টু মেমোরাইজ ফাস্ট। মেমোরাইজেশন একটা প্রসেস যেখানে তোমার নিউরন আস্তে আস্তে ডেটাগুলোকে লিংক করে। ইফ ইউ ট্রাই টু ফাস্ট, মানে এটাকে তাড়াতাড়ি করতে গেলে তুমি ধরা খাবা। সো দ্যাট ইজ দ্য ফার্স্ট রং কোয়েশ্চেন দ্যাট ইউ হ্যাভ আস্কিং, যে ভাই তাড়াতাড়ি কেমন মুখস্থ করা যায়। তাড়াতাড়ি মুখস্থ করার প্রসেসটাই রং। ওকে, সবার ডান হয়েছে? আমরা আগাই। বা কত সুন্দর রঙিন স্লাইড হয়েছে, দেখছো? কিউট একটা স্লাইড। চলো আমরা কিউট স্লাইডের পরবর্তী অংশে চলে যাই। ওকে, আসেন আগায় যাই। এবার আমরা একটা অসাধারণ জিনিস শিখব, তার নাম হচ্ছে সরল রেখা কাকে বলে। সরল রেখা কাকে বলে? হোয়াট ইজ আ স্ট্রেট লাইন? সরল রেখা কাকে বলে, এটা হচ্ছে একটা কোয়েশ্চেন। আমরা কিভাবে বের করব সরল রেখা কাকে বলে, বা হোয়াট ইজ আ স্ট্রেট লাইন? স্ট্রেট লাইন কি বা সরল রেখা কি, এটা বোঝার জন্য we need to first understand a definition. আপনার সরল রেখার সংজ্ঞা সাধারণত এটা শিখছেন যে ভাইয়া, দুইটা রেখাকে যোগ করলে, দুইটা বিন্দুকে যোগ করলে যে রেখা পাওয়া যায় তাই সরল রেখা। দ্যাট ইজ নট আ কুল ডেফিনেশন, ইভেন ইনফ্যাক্ট দ্যাট ইজ নট ইভেন আ ডেফিনেশন। আপনার সরল রেখাকে আজকে একটা নতুন সংজ্ঞা আমরা দিব। চলেন আমরা সংজ্ঞাটা লিখে ফেলি। লেখেন, সরল রেখা হলো এমন সকল সঞ্চার পথ যাদের যে কোনো দুটি বিন্দু দ্বারা অঙ্কিত ঢাল সর্বদা সমান। ইংলিশ ভার্সনে লেখেন, straight line is the locus of infinite points which follow the condition that any two points will provide equal slope. এই হচ্ছে আমাদের ডেফিনেশন। তো যদি আমরা ডেফিনেশনটা বুঝতে পারি, তাহলে চলেন আমরা পরবর্তী অংশে চলে যাই, যে ডেফিনেশনের ইমপ্লিকেশনটা কি। ও বাই দা ওয়ে, কালকে কিন্তু কেমিস্ট্রি ক্লাস আছে আমাদের। অলরেডি ফার্স্ট ক্লাস তো হয়েছে, যারা ফার্স্ট ক্লাস করেছেন তারা রিভিউ দিতে পারবেন কেমন লেগেছে। তো ইনশাআল্লাহ নেক্সট ক্লাস কালকে, সবাই টাইম মতো চলে আসেন। ওকে ওকে, সবার হয়েছে এতটুকু? লোকাস, এটা বলে লোকাস। আচ্ছা, এখন আপনাদের কাছে এখানে একটা খুবই নতুন শব্দ হচ্ছে সঞ্চার পথ। সঞ্চার পথ, তাই না? সঞ্চার পথ মানে কি, চলেন বুঝে। দেখেন এই জায়গায় এটা একটা স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইনের উপরে আমি অনেকগুলো পয়েন্ট চিন্তা করছি। এই প্রতিটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট দুটা পয়েন্ট না, অনেক পয়েন্ট, ইনফিনিটি অ্যামাউন্ট অফ পয়েন্ট। এই ইনফিনিটি অ্যামাউন্ট অফ পয়েন্টকে যদি তুমি মিলায়ে দাও,
তাহলে তুমি যেই চিত্রটা পাবা, জ্যামিতিক চিত্র বা জিওমেট্রিক্যাল পিকচার, সেটাকে আমরা বলছি একটা স্ট্রেট লাইন, সেটাকে আমরা বলছি একটা সঞ্চার পথ। অর্থাৎ যেই পথ বেয়ে বেয়ে যাচ্ছি, বা বলতে পারেন হচ্ছে যে সকল বিন্দুকে মেলালে যে পথটা পাওয়া যায়। ইন রিয়ালিটি স্ট্রেট লাইনের মতো এরকম কোনো সুতার মতো স্ট্রাকচার ম্যাথমেটিক্সে এক্সিস্ট করে না। ইটস রাদার আ সেট, যেখানে আমরা সবগুলোকে মিলাই দিলে আমরা একটা সঞ্চয়পথ পাই, এটাকে আমরা সঞ্চয়পথ বলছি। ক্লিয়ার? তাহলে ইনফিনিটি অ্যামাউন্ট অফ পয়েন্টস, তাকে আমরা জাস্ট মিলাই দিলে আমরা একটা লোকাস পাই, আমরা একটা সঞ্চার পথ পাই। তো এই সঞ্চার পথটা যে তৈরি হলো, তার শর্ত বা কন্ডিশন হচ্ছে এখান থেকে যে কোনো দুটো র্যান্ডম পয়েন্ট নাও, এনি টু র্যান্ডম পয়েন্টস, তাদের দ্বারা ঢাল বা স্লোপ বের করো। অলওয়েজ ইউ উইল গেট দ্য সেম স্লোপ, বা তুমি অলওয়েজ একই ঢাল পাবা। প্রতিটা ক্ষেত্রে আমরা এক্স্যাক্টলি সেম ঢাল বা স্লোপ পাচ্ছি। কন্ডিশন মিলছে? তোমরা এরকম বোকা কেন আমি বুঝলাম না। হোয়াইট বোর্ড অন করে দিস, কি বলবো আমি জানি না আসলে। তোমরা এতদিন ধরে অনলাইনে ক্লাস করো, স্টিল জাস্ট মানে তোমরা এরকম বোকা কেন? ওকে, যাই হোক আমরা আগাই। সবাই এতটুকু ডান? ঠিক আছে, তো এতটুকু যদি হয়ে থাকে, চলো আমরা পরেরটাতে যাই। তাহলে আমরা সবাই বুঝতে পারলাম যে একটা সরল রেখা হওয়ার কন্ডিশন বা শর্ত হচ্ছে তাদের প্রত্যেকটা ক্ষেত্রে ঢাল ইকুয়াল বা সমান হবে। তাহলে সরল রেখা কি, সরল কি সমান ঢাল দেয়, ইকুয়াল হচ্ছে যে ঢাল দিবে। আচ্ছা গুড। তাহলে এখন আসেন আমরা লিখে ফেলি বক্ররেখার ঢাল, বা লেখেন স্লোপ অফ কার্ভ লাইন। কার্ভ লাইনের স্লোপটা এরকম, দেখেন বাচ্চা। দেখো, এই হচ্ছে একটা স্লোপ, মানে একটা কার্ভ লাইন। আর ভাই তুমি এটার স্লোপ কেমনে বের করবা? এটা তো বের করা যাচ্ছে না। আমি আরেকটু কেন করে দিই, এখন তো পারা যাচ্ছে না, কারণ এই জায়গায় স্লোপ মানে কি, মানে সরি, এই জায়গায় হচ্ছে এরকম হওয়া মানে কি, অফকোর্স প্রতিটা বিন্দুতে ঢাল আলাদা বা স্লোপ আলাদা, তাহলে তো সমস্যা হয়ে গেল। তো ভাইয়া এক্ষেত্রে কি করা যায়, লেখেন প্রতিটি বিন্দুর ঢাল ভিন্ন, ইচ পয়েন্ট হ্যাজ আ সেপারেট স্লোপ। আমরা বলতে পারি যদি প্রতিটা বিন্দুতে ঢাল মানে ভিন্ন ভিন্ন হয়, তাহলে চলেন আমরা বের করি। লেখেন ঢাল যে কোনো মুহূর্তে, যে কোনো বিন্দুতে নির্ণয় করা যায় স্পর্শকের সাহায্যে। We can measure slope at any point by tangent.
থিটা এ থিটা বি। চল আমি প্রমাণও করে দেখাই। আমি তোমরা সবাই তো স্পর্শক চিনেন, যারা স্পর্শক বা ট্যানজেন্ট চিনেন না, যে কোনো একটা বিন্দুকে যদি একটা বিন্দুতে এরকম ছুঁয়ে যায়, হ্যাঁ, জাস্ট টাচ করে যাচ্ছে, তাহলে সেটাকে আমরা স্পর্শক বা ট্যানজেন্ট বলি। আর যদি দুইটা বিন্দুতে ছেদ করতো তাহলে সেটাকে আমরা বলতাম ছেদক, হ্যাঁ, বা ইন্টারসেক্টর। সেখানে জাস্ট একটা বিন্দুতে ছুঁয়ে যাচ্ছে, সো স্পর্শ করে যাচ্ছে, সেটা স্পর্শক। তো স্পর্শকে ঢাল বের করতে হবে। তো আমরা বের করি, থেটা এ ইজ গ্রেটার দেন থেটা বি, তাহলে অবশ্যই ট্যান থেটা এ গ্রেটার দেন ট্যান থেটা বি, অতএব এম এ গ্রেটার দেন এম বি, অতএব ঢাল অসমান বা স্লোপ আনইকুয়াল। কারো সমস্যা আছে? এনিওয়ান? নাই। তাহলে আমরা সবাই মোটামুটি বুঝে ফেলছি যে আসলে সরলরেখা কি, বক্ররেখার ঢাল কিভাবে বের করে, এবং বক্ররেখার ঢাল অলওয়েজ কি হয়, ডিফারেন্ট হয়। সবাইকে বেসিক গুলো চিনছি, বুঝতে পারছি? এনিওয়ান হ্যাজ এনি কনফিউশন? নাই? ওকে, ভেরি গুড। কারো কোনো কনফিউশন নেই? তাহলে যদি সবাই বুঝতে পারি তাহলে আমরা পরেরটাতে যাব। সবাই কি তুলেছেন স্লাইড? আমরা আগাইতে পারি? ভাইয়া ক্লাসটা কি হোয়াইটে দেওয়া হবে? এই ক্লাসে হোয়াইটে দেওয়া হবে কেন? আপনাদের গ্রুপে থাকবে, গ্রুপে তো অলরেডি ফেসবুক লাইভ চলছে, ওটাই থাকবে। সরলরেখা থাকলে কি সমবেগ হবে? এটা ডিপেন্ড করবে। সরলরেখা থাকলে সমবেগ হবে এমন কোনো গ্যারান্টি নাই। সরলরেখা থাকলে ঢাল সমান হবে, সেটা কি সমবেগ কিনা সেটা ডিপেন্ড করবে কোন ধরনের গ্রাফ চাচ্ছি তার উপরে। ওকে, ঠিক আছে। আর কারো কোনো কোয়েশ্চেন? ডেল এ ডেল বি কই লিখছি? কিন্তু থেটা এ থেটা বি লিখছি, ডেল এ ডেল বি কই পেলা কার্ভে? হ্যাঁ, ড্র করতে হবে। স্পর্শক কিছুই না, আচ্ছা বুঝাই দিই। এটা একটা বৃত্ত, এটা একটা বিন্দুতে গেছে, এটা স্পর্শক। আর যদি এইভাবে যাইতো, সেটা হচ্ছে ছেদক, দুইটা বিন্দুতে ছেদ করছে। বুঝছি? এই হচ্ছে স্পর্শক আর ছেদক। ওকে, আর কিছু? না, আমরা আগে এলাম তাইলে। তাহলে এবার আসেন আমরা তাইলে কিছু কমন গ্রাফস দেখব। দেখেন, y is equal to mx plus c, সরল রেখা বা স্ট্রেট লাইন। এখানে m হচ্ছে ঢাল বা স্লোপ, 4 লিখে ফেলতেছি। ফর এক্সাম্পল, এটা যদি একটা গ্রাফ হয়, তাহলে এই গ্রাফের ক্ষেত্রে এটা হচ্ছে সরলরেখার গ্রাফ। এখানে m কনস্ট্যান্ট, অর্থাৎ ঢালটা প্রতি মুহূর্তে একই থাকছে, এবং এইটাকে আমরা বলি সি। ওয়াই অক্ষ থেকে যতটুকু কেটে নিছে তাকে আমরা বলি সি। ঠিক আছে? ওকে, ওটা সি আমাদের জানা লাগবে না, দরকার নাই। ভাই এমন ফাইন কার্ভ না হয় যদি আঁকা বাঁকা জিগজ্যাগ কার্ভ হইতো, ও তাহলে ওটার জন্য বের করা যেত না, ওটার জন্য ডিফারেন্সিয়েশন লাগবে, যেটা তোমরা ইন্টারমিডিয়েট উঠে শিখবা। এখন তোমাদের এটা নাই, এখন তোমাদের সব সুন্দর সুন্দর কিউট কিউট কার্ভ দিবে। এবার আসেন, এটা গেল হচ্ছে যে একটা। 2 নাম্বার, y is proportional to x স্কয়ার। এটাকে আমরা জেনারেলি প্যারাবোলা বলি বা পরাবৃত্ত। সাধারণত এই গ্রাফটা এরকম হয়। ঠিক আছে? এই টাইপের গ্রাফ জানেন সবাই? ওকে, সবাই যদি ডান হয়
চলেন আমরা হচ্ছে যে এখন ফাইনালি গতির গ্রাফে ঢুকি। তো লিখে ফেলি। দেখেন প্রথমটা হচ্ছে এস ভার্সেস টি। আমরা এখন অ্যারাউন্ড 13টার মতো গ্রাফ শিখবো। বাহ, আরো আধা ঘন্টা আছে। তো আধা ঘন্টায় করা একটা পড়াশোনা হয়ে যাবে। প্রথম যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে লিখে ফেলেন স্থির বস্তু। কি বলবো? স্থির বস্তু বা অবজেক্ট অ্যাট রেস্ট। আচ্ছা বাচ্চারা আমাকে বলেন, আমাদের এস বনাম টি তে ঢাল কাকে রিপ্রেজেন্ট করে? ডেল এস বাই ডেল টি তথা ভি। তাহলে আমরা বলতে পারি এখানে ঢাল হচ্ছে বা স্লোপ হচ্ছে কাকে বোঝায়? ভেলোসিটি বা বেগকে বোঝায়। তো স্লোপ বা ঢাল যদি ভেলোসিটি বা বেগকে বোঝায়, তাহলে এখন প্রশ্ন দাঁড়াচ্ছে এখানে যদি বস্তু স্থির হয়, রেস্টে থাকে, তাহলে ভি কত হবে? কত হবে বলেন? জিরো। ভেরি গুড। তো ভি যদি জিরো হয় তার মানে ঢাল কত? এন জিরো। ঢাল জিরো হওয়া মানে কি? ট্যান থেটা কত? জিরো। তাহলে থেটা কত ডিগ্রি হবে? 0 ডিগ্রি। তাহলে আমরা বুঝতে পারলাম এমন কিছু একটা লাগবে বা এমন একটা রেখা লাগবে যেটা কিনা 0 ডিগ্রি উৎপন্ন করবে এক্স অক্ষের সাথে বা এক্স অ্যাক্সিসের সাথে 0 ডিগ্রি অ্যাঙ্গেল প্রডিউস করবে। হাউ টু ডু ইট? চলেন আমরা ড্র করি। এটা ওয়াই অ্যাক্সিসে বসবে এস, এখানে বসবে টি। তাহলে বলেন তো বাবা কত হয়? সরি, একদম এই বরাবর যাবে একটা স্ট্রেট লাইন। এবং এটা দেখেও বোঝা যায় সময়ের সাথে ওর এস এর কোনো চেঞ্জ নাই, ও এক জায়গায় আছে। দেখতে পাইছেন? এটাকে আমরা কি বলছি? স্থির বস্তু, অর্থাৎ সে রেস্ট পজিশনে আছে। ওকে, ডেল কেন হবে? পরিবর্তন না, চেঞ্জ না। আমরা তো এটাই শিখলাম। এই যে বাবা ডেল। ওকে, ভুলে যান খালি আপনারা। সবার ডান? আগাইতে পারি? এস তো চেঞ্জ হয় নাই। ও এস তো সেম। এস কোথায় চেঞ্জ হলো? এস চেঞ্জ হলে তো এইদিক সেদিক যাইতো। সেমই তো আছে। সময়ের সাথে এস এর মান চেঞ্জ কোথায়? আচ্ছা, সব এতটুকু বুঝছি। ভেরি গুড। আসলে পরেরটাতে যাই। দেখেন সমবেগ। বলেন কি হবে? সবার হয়েছে এতটুকু? আচ্ছা, সমবেগের জন্য চিন্তা করেন। এইবার আমাদের সমবেগ মানে কি? ভিটা কনস্ট্যান্ট হইতে হবে। তো কনস্ট্যান্ট হওয়ার অর্থ কি? আমরা কোন ধরনের গ্রাফে ভি কে কনস্ট্যান্ট মানে ঢালকে কনস্ট্যান্ট দেখেছি? স্লোপকে কোথায় কনস্ট্যান্ট দেখেছি আমরা? সরল রেখা। তাহলে বাস এটা আমরা জানি সরল রেখায় ঢাল অলওয়েজ কি হয়? কনস্ট্যান্ট হয় বা ধ্রুবক হয়, অর্থাৎ সমান থাকে অলওয়েজ। তাহলে কি? বাস এটা হবে গ্রাফ। এবং প্রত্যেক সময় একই পরিমাণ ডিসটেন্স কভার করছে। বুঝতে পারছি? না না, 1045 না। 1045 না, জাস্ট ঢালটা এরকম মানে একটা স্ট্রেট লাইন হতে হবে। সেটা এমন হতে পারে, এমন হতে পারে, এমন হতে পারে। 45 ডিগ্রি হওয়া লাগবে। ক্লিয়ার? ওকে। 2 নাম্বার, বিপরীতমুখী সমবেগ। লেখেন ইউনিফর্ম ভেলোসিটি অন দি অপোজিট ডিরেকশন। কেমনে করবেন বলেন?
আপনারা তো লিখে দেখাতে পারবেন না, আমি এঁকে দিচ্ছি। বিপরীতমুখী সমবেগ মানে কি? বেগটা নেগেটিভ বা ভেলোসিটি নেগেটিভ। ভেলোসিটি নেগেটিভ কখন হবে, ঢাল কখন নেগেটিভ হয় শিখাইছিলাম, এই যে, ঠিক আছে, রেস ভার্সেস টি বুঝাই যাচ্ছে। এখানে কি এম নেগেটিভ, অতএব ঢাল কি নেগেটিভ, সোজা, অবটিউজ অ্যাঙ্গেল বা আমরা বলতে পারি স্থূলকোণ। ক্লিয়ার? এবার হবে কিউট একটা কাজ, চলেন আমরা কিউট কাজটা করে ফেলি। সমত্বরণে কি হবে বলেন? বলেন এবার কি করব? সমত্বরণ বা ইউনিফর্ম এক্সিলারেশনটা বোঝার জন্য চলেন আমরা জানি ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, আমরা ফর্মুলা পড়েছি ভাই, আমরা সবাই জানি যদি ইউ 0 হয় তাহলে এস এর মান কত, হাফ এ টি স্কয়ার। এখন যেহেতু সমত্বরণ বা ইউনিফর্ম এক্সিলারেশন, তাহলে হাফ এটা কি কনস্ট্যান্ট, কারো তো সমস্যা নেই এটা নিয়ে, এইভাবে আমরা এটা প্রমাণও পড়ছি। সেখান থেকে অবশ্য বলাই যায় যে এস ইজ প্রপোর্শনাল টু টি স্কয়ার। তো বাচ্চারা, এস ইজ প্রপোর্শনাল টু টি স্কয়ার, এস গেছে ওয়াই অ্যাক্সিসে আর টি গেছে এক্স অ্যাক্সিসে, তাহলে বলেন ওয়াই ইজ প্রপোর্শনাল টু এক্স স্কয়ার, এটা কোন টাইপের গ্রাফ? একটু আগে পড়াইছি, একটু আগে। হ্যাঁ, বেগ মাইনাস হতে পারে আপেক্ষিক বেগের ক্ষেত্রে। আচ্ছা তোমাদের সিনারিটা বুঝাই দিয়ে নেই, বেগটা কখন মাইনাস হয়? মনে করো আমি দৌড়াচ্ছি, আমার পাশে তুমিও দৌড়াচ্ছ, আমি দৌড়াচ্ছি 10 মিটার/সেকেন্ড বেগে, তুমি দৌড়াচ্ছ 5 মিটার/সেকেন্ড ভেলোসিটিতে। আমি কি দেখবো জানো, যে তুমি পিছনের দিকে 5 মিটার/সেকেন্ড বেগে দৌড়াচ্ছ, তো আমার রেসপেক্টে তুমি বিপরীত দিকে 5 মিটার/সেকেন্ড বেগে দৌড়াচ্ছ, বুঝতে পারছি? তো তখন হচ্ছে যে এটা নেগেটিভ মানে দেখা যায়। কার্ভড অ্যাঙ্গেল, এক্স্যাক্টলি, বক্ররেখা, যেটা একটু আগে শিখাইছিলাম, প্যারাবোলা। বুঝতে পারছি? এখন তোমাদের অবশ্য প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আপনি তো প্যারাবোলা শিখাই দিচ্ছেন, আপনাকে বিশ্বাস কিভাবে করব যেটা সমতরণ? চলেন দেখি, আমরা দুইটা পয়েন্ট নিই। রাইট, এটা ধরলাম এ, এটা ধরলাম বি, আমরা এটা ধরবো থেটা এ, এটা ধরবো আমরা থেটা বি। এখন আমাকে বলেন থেটা বি বড় না থেটা এ বড়? থেটা এ বি বড়, তাহলে ট্যান থেটা বি বড় না ট্যান থেটা এ বড়? ট্যান থেটা বি বড়। আমাকে বলেন তাহলে এম বি বড় না এম এ বড়? আর আমরা একটু আগে শিখলাম যাহা ঢাল তাহাই বেগ, whichever is velocity that is, sorry, whichever is slope that is our velocity. তাহলে vb is greater than va, তাহলে ঢালের মান বা বেগের মান বা ভেলোসিটি কি আস্তে আস্তে বাড়তেছে না? এখানে বেশি এখানে কম, তাহলে প্রতি মুহূর্তে বাড়ছে। যখন বেগ বাড়ে বা ভেলোসিটি বৃদ্ধি পায় সেটাকে আমরা কি বলি? ত্বরণ বলি বা এক্সিলারেশন বলি। বুঝতে পারছি? ক্লিয়ার হচ্ছে? এত ক্লিয়ার বা এত বেসিক ভেঙে কেউ পড়াবে না বাপ, আমি অনেক বেসিক ভেঙে পড়ানোর চেষ্টা করতেছি। বুঝতে পেরেছি? আচ্ছা, আমরা কি আগাইতে পারি? ক্লিয়ার? বেগ কখন মাইনাস হতে পারে মাত্রই তো বললাম, এই একই প্রশ্ন আবার করতেছো কেন ভাই? একটু আবার বলবেন? আচ্ছা শিওর। দেখো এটা হচ্ছে যে কার্ভ লাইন, এখানে আমরা একটা স্লোপ, সরি এখানে আমরা একটা স্পর্শক, এখানে একটা স্পর্শক বা ট্যানজেন্ট এঁকেছি, দুটোতে থেটা দেখলাম, একটা থেটা বি একটা থেটা এ, বুঝা যাচ্ছে থেটা বি বড় থেটা এর থেকে। থেটা বি যদি বড় হয় ট্যান থেটা বি ট্যান থেটা এর থেকে বড়। এম বি বড় এম এর থেকে, তাহলে সেখান থেকে কি ভিবি বি এর থেকে বড়। ভিবি বি এর থেকে বড় হওয়া মানে কি? বেগ বেশি, অর্থাৎ বি পয়েন্টে ভেলোসিটি এ পয়েন্টের থেকে বেশি, শেষ। বুঝলাম? তার মানে কি ত্বরণ হচ্ছে, এক্সিলারেশন হচ্ছে, বেগ বাড়ছে। বুঝতে পেরেছি? কারো কনফিউশন নাই? তাহলে বাবা
আমাদের যদি এতটুকু হয়ে যায়, আমরা এখন আপনাদের কাছে জানতে চাই সমমন্দনের গ্রাফ কেমন হবে। আপনারা সবাই মেসেঞ্জারে ছবি তুলে এখন আমাকে পাঠান, বা চাইলে এখানেও পাঠাতে পারেন, জুমে তো ছবি তুলে পাঠানো আছে। খাতার মধ্যে এঁকে আমাকে বলেন কত হবে এস ভার্সেস টি তে সমমন্দন। বলেন কত আসবে, দেখি দেখি তাড়াতাড়ি। 36 বাজে, ডোন্ট হ্যাভ মাচ টাইম। আউচ। হয়েছে বাচ্চারা? দেখি কে কে গ্রাফ আঁকতে পারছেন। স্লাইড তো দিয়ে দিবে। গ্রুপে দিছেন? দাঁড়ান চেক করি কি গ্রুপে দিলেন। এখনো আসে নাই, লোড হচ্ছে। হয় নাই আনফরচুনেটলি। ধন্যবাদ, চেষ্টা করেছেন, বাট সব সময় প্রচেষ্টার জন্য ফল পাওয়া যায় না। এটা হবে ঠিক আছে। সমমন্দনের গ্রাফ, এটা বইয়ে দেওয়া নাই, সো শিখে নিন কেন সমমন্দনের গ্রাফ এরকম। স্পর্শক আঁকেন বা ট্যানজেন্ট ড্র করেন, দেখবেন প্রতি মুহূর্তে বেগের মান কমছে। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের মোটামুটি এতটুকু ডান। তাহলে আমরা সবগুলো গ্রাফ পেয়ে গেলাম। পেয়েছি? কারো কি সময় কোনোটাতে সমস্যা হচ্ছে? নেই? তাহলে চলেন আমরা বি ভার্সেস টি এর গ্রাফে যাই। আচ্ছা, চলেন লিখে ফেলি বি ভার্সেস টি। বি ভার্সেস টি গ্রাফে প্রথমত আসেন, আমাদের এই জায়গায় এম বা ঢালটা কি দিবে বলেন, ঢাল বা স্লোপ কি দিবে? বলো বলো। ডেল ভি বাই ডেল টি। কে আমাকে বলতে পারবেন ডেল ভি বাই ডেল টি মানে কি? এনিওয়ান? ডেল ভি বাই ডেল টি মানে কি? গুড, এক্সেলারেশন বা এ। তাহলে এইবার আমাদের ঢাল কি দিচ্ছে? ত্বরণ, এক্সেলারেশন দিচ্ছে। আরেকটা জিনিস একটু শিখে রাখেন, এটা আমরা আরো পরে বুঝবো যদিও। এরিয়া আন্ডার দি কার্ভ বা বক্ররেখার বা দেখেন রেখার নিচের ক্ষেত্রফল তোমাকে দিবে ত্বরণ বা ডিসপ্লেসমেন্ট এস। এটার থিওরি তুমি এখন পড়বা না, এটার থিওরি তুমি পড়বা ইন্টারমিডিয়েটে যে ইন্টিগ্রেশন। এটা এক্সট্রা নলেজ। আচ্ছা, এটা এখন জানা লাগবে না, লিখে রাখেন, জাস্ট লিখে রাখেন, বুঝা লাগবে না, জাস্ট মাথায় রাখবেন। যদি আমরা ক্ষেত্রফল বের করি সরণ পাবো, কেমনে পাবো আমরা দেখাবো, কিছু সিনারিও দিয়ে আমি তোমাকে গোজামিল দিয়ে বুঝাই দিব, বাট তুমি জানবা ইভেনচুয়ালি। ঠিক আছে, সময়টা সময় জানতে হয়। ওকে, আসেন আমরা তাহলে প্রথমে একটা গ্রাফ দেখি। এবার দেখেন, এবার আপনারা গ্রাফটা নিজে নিজেই পারবেন। আমি একটা কাজ করছি, আমি সবাইকে আনমিউট করছি,
বাট দয়া করে কেউ কোয়েশ্চেনটার অ্যান্সার শেষ করে আবার মিউট করে রেখে দিও। এতটুকু আমি এক্সপেক্ট করবো তোমরা ম্যাচিওর মানুষজন পারবা। কই গেল পোস্ট টুলস কোথায়? ও আচ্ছা এই যে। হ্যাঁ, সো আমাকে জাস্ট বলবেন। হ্যাঁ, প্রথম গ্রাফ হচ্ছে স্থির বস্তু, অবজেক্ট অ্যাট রেস্ট। বলেন কি হবে, গ্রাফটা কেমন হবে, কে বলতে পারবেন? ট্রাই করেন। কারো আইডিয়া নেই? ভাইয়া এই বরাবর। কেন? কারণ এখানে ভি এর মান 0। যদি আমার স্থির বস্তু হয় তাহলে কি ভি 0 হবে না? রাইট? যদি বেগ থাকে তাহলে সে স্থির না, তাই না? তো 0 ভেলোসিটি হইতে হবে। বুঝতে পারছি? কারো কনফিউশন আছে? সোজা? ওকে, পরেরটা থাকে নাম্বার 2, লেখেন সমবেগ বা ইউনিফর্ম ভেলোসিটি। দেখি বলেন তো বাচ্চা, এইবার কি হবে গ্রাফ? কি হবে বলেন? স্ট্রেট হবে, স্ট্রেট। স্ট্রেট, এই বরাবর। কারণ কি? এইবার ত্বরণ 0, তাই না? যদি সমবেগ হয়, নো এক্সিলারেশন, তাহলে এম এর মানটা হইতে হবে 0, অতএব এর মানটা হইতে হবে 0, তাই না? তাহলে কি স্ট্রেট? আচ্ছা, এখন যদি বলা হয় বিপরীতমুখী সমবেগ, ইউনিফর্ম ভেলোসিটি ইন অপোজিট ডিরেকশন, তাহলে কি হবে? এনিওয়ান? বিপরীতমুখী হলে কি করব বলে ফেলেন। মাইনাস এক্স। আচ্ছা, ইন দ্যাট কেস সবাই তুলেছেন তো, তাই না? আচ্ছা তুলছেন। ইন দ্যাট কেস এরকম আসবে, অর্থাৎ মাইনাস দিকে। কারণ কি এবার ভি এর মানটা নেগেটিভ। বুঝতে পারছি? ওকে, তারপরে আসেন সমত্বরণ। বলতে পারবেন কেউ? বলেন কত আসবে, বলেন কত আসে? স্যার বলেন লাইনটা বলেন। স্যার লাইনটা স্ট্রেট উপর দিকে উঠবে স্যার। এই বরাবর। ইয়েস স্যার। কেন, কে বলতে পারবেন? দেখেন সমত্বরণ, ইউনিফর্ম এক্সিলারেশন শব্দটার মধ্যেই আছে যে ত্বরণ কনস্ট্যান্ট বা আমাদের এক্সিলারেশন কনস্ট্যান্ট। ইন দ্যাট কেস এ যদি কনস্ট্যান্ট হইতে হয় তাহলে এম কনস্ট্যান্ট, আর এম কনস্ট্যান্ট হলে কি হবে? স্ট্রেট লাইন। বুঝছি? ওকে, প্রশ্ন হচ্ছে
তাহলে আমাকে বলেন সমমন্দন কি হবে? আরে আল্লাহ, একটু তোমরা মাইকটা অফ করো। ওকে, তাহলে বাচ্চারা এবার সমমন্দনের ক্ষেত্রে গ্রাফটা কোন দিকে হবে? নিচের দিকে। কারণ কি? না, নেগেটিভ, আমরা জানি। তো যদি এ নেগেটিভ হয় তাহলে এই বরাবর। বুঝলাম? বাট দেখছি আপনারা এখন নিজে নিজে হচ্ছে যে গেস করতে পারতেছেন। ভেরি গুড। যদি আমরা সবাই এগুলো সবাই বুঝে ফেলি যে মন্দনের গ্রাফ কি, সরণের গ্রাফ কি, তাহলে আমাদের একটা ছোট জিনিস বাকি, সেটা হচ্ছে লেখেন বেগ বনাম সময় গ্রাফ থেকে সরণ নির্ণয়। আইডেন্টিফাইং displacement from V versus T। তো বাচ্চারা প্রশ্ন হচ্ছে এখানে যে V ভার্সেস T গ্রাফ থেকে কিভাবে বের করবা? এই হচ্ছে V, এই হচ্ছে T। এখন এই V ভার্সেস T গ্রাফে মনে করেন আমার এরকম বরাবর একটা গ্রাফ আছে। কে বলতে পারবেন এটা কিসের গ্রাফ ছিল? এনিওয়ান? ইউনিফর্ম ভেলোসিটি। সমবেগ বা ইউনিফর্ম ভেলোসিটি। তাহলে আমি এখান থেকে একটা লম্ব টানলাম, তাহলে এটা একটা রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্র। তাহলে বাবা এইটার ক্ষেত্রফল কিভাবে বের করে বা এরিয়া কিভাবে বের করে? লম্ব দৈর্ঘ্য ইনটু প্রস্থ। বা লেংথ ইনটু উইডথ, এস ইনটু সরি বি ইনটু টি। সমস্যা আছে কারো? আবার আমরা এটাও শিখেছি যে যদি কোনো বস্তু সমবেগে যায় বা ইউনিফর্ম ভেলোসিটিতে যায় তাহলে এস এর মান হয় বিটি এর সমান, ফ্রম ফর্মুলা। তাহলে ভাইয়া তাহলে কি লেখা যায় না যে ভিটি ইজ ইকাল টু এস? অর্থাৎ আমি এইখানের আয়তক্ষেত্রে যে ক্ষেত্রফল বা এরিয়া পাবো সেটা আমাকে সরণ বা ডিসপ্লেসমেন্ট দিবে, বলা যায়? মানে এই চিত্র থেকে কি বলা যায়? কারো কি এটা বুঝতে সমস্যা হচ্ছে? দেখেন এখানে দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে বিটি আসে, আর বিটি মানেই এস। এটা তো আমরা ফর্মুলা শিখছি। কারো সমস্যা না ভাইয়া। নাই? তাহলে আমরা এখানে বলতেই পারি। আচ্ছা, আমরা একটা সিনারিও দেখলাম, বাট সিনারিও একটা না, আমরা দুটো দেখবো। একটা দেখলাম, পরেরটাতে যাই। সবাই তুলছি? ওকে, সবার তোলা শেষ। যখন পরেরটাতে যাই, পরের সিনারিও আরো ইন্টারেস্টিং। এবার বলেন এটার ক্ষেত্রে এরিয়া কত হবে? সরি, হাফ বি ইন্টু এইচ। এটা হচ্ছে টি, এটা ভি। সো ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি উচ্চতা। ইন্টু উচ্চতা। তাহলে হাফ বিটি। আবার ফর্মুলা থেকে আমরা জানি যখন সমত্বরণ হয়, এটা তো ত্বরণ বা এক্সিলারেশন আছে তাই না? দিস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। এখন ভাই ইউ তো জিরো, অতএব এস কত? হাফ ভিটি। হ্যাঁ মিলে গেল না আবার? অতএব
এরিয়া ইজ ইকাল টু হাফ ভিটি ইজ ইকাল টু এস, মানে আবার আমার এরিয়া কি দিচ্ছে, সরণ দিচ্ছে। তাহলে যখনই ভি বনাম আমরা হচ্ছে যে টি বা ভি ভার্সেস টি গ্রাফ পাবো, সেখান থেকে আমরা ক্ষেত্রফল বের করলে কি পাচ্ছি বা এরিয়া বের করলে কি পাচ্ছি, সরণ বা ডিসপ্লেসমেন্ট। ক্লিয়ার? কার কনফিউশন আছে? এনিওয়ান? নাই? তাহলে তো বাচ্চা হয়েই গেল, আমাদের গ্রাফটুকু ক্লিয়ার হয়েছে। আমাদের এখন লাস্ট জাস্ট এ ভার্সেস টি বাকি, এবং আমরা 1.5 ঘন্টায় অনেক পড়া পড়ছি, অনেক, মানে আমি যদি আপনাকে একটু জাস্ট দেখাই আজকের পড়া, হিউজ পড়া পড়ছি আমরা, এগুলো সব আমরা আজকে পড়ছি, হিউজ পরিমাণ। এতটুকু সবাই বুঝছেন? মানে আমি একটু আনশিওর যে আপনাদের আসলে এখন মাথা ধরতেছে নাকি না, মানে যদি এমন হয় যে মাথা ধরতেছে না আমাকে বললেন। না ভাইয়া। লাস্ট পড়া, এ ভার্সেস টি। এ ভার্সেস টিতে প্রথমে আমরা শিখব সমবেগ বা ইউনিফর্ম ভেলোসিটি। বলেন কি হবে, গ্রাফ কেমন হবে, কি মনে হয়? ভাই স্ট্রেট হবে, কোথায় স্ট্রেট হবে? ভি যেখানে ওখান থেকে স্ট্রেট হবে। এক্স অক্ষ দিয়ে। এক্স অ্যাক্সিস বরাবর। কেন বলেন তো? ভাইয়া, তাহলে বুঝায় এ জিরো। এ জিরো মানে কি, বেগের, এ জিরো মানে বেগ নাই তা না, বেগের পরিবর্তন নাই। এর পরিবর্তনে এগুলো ভাই মানে কি? সামনের দিকে যাচ্ছে তাই। বেগের পরিবর্তন নাই, কেন দেখেন, a is equal to v minus u by t। ভি এখন আর যদি v minus u by t equal to 0 হয়, অতএব v minus u equal to 0। তার মানে কি, বেগের পরিবর্তন নাই, বেগের পরিবর্তন না থাকার অর্থ কি, অতএব সমবেগ। ভাই এখানে ভেলোসিটিও কি জিরো? আরেকবার প্রশ্ন আরেকবার বলেন। ভাইয়া এখানে ভেলোসিটিও কি জিরো? না, এটা তো বুঝাচ্ছি ভেলোসিটি জিরো না, ভেলোসিটি জিরো কিনা আমি জানি না, বাট বেগের পরিবর্তন নাই, দ্যাটস ফর শিওর। বেগের Okay, পরিবর্তন নাই, দ্যাটস ফর শিওর। ঠিক জি আছে? জি তো ভেলোসিটি জিরো হইতেও পারে, না হইতে পারে, বাট সমবেগের গ্রাফ এরকমই হবে। ভেলোসিটি জিরো হবে কিনা সেটা আমি এখানে শিওর জানতে পারবো না, বুঝতে আনফরচুনেটলি। পেরেছি ভাই, ঠিক আছে জি। বাট সমবেগ হলে এদিকেই হবে, মানে এই গ্রাফটা এরকমই হবে। বুঝতে পারছি? ওকে, গুড। তাহলে এখন আর দুটো গ্রাফ খালি শেখা বাকি। আমাকে বলেন এটা কি হবে, সমতরণ। বলে ফেলেন, বলে ফেলেন। ভাইয়া সোজা লাইন কনস্ট্যান্ট থাকবে। জি আরেকবার। ভাইয়া সোজা লাইন পুরা লাইক সমান্তরাল থাকবে টি এর সাথে। নাইস, এই বরাবর। ঠিক আছে, জাস্ট স্ট্রেট, কারণ কি পজিটিভ। আর ভাইয়া যদি সমমন্দন হয়, ইন দ্যাট কেস গ্রাফ হবে এমন। নিচের দিকে যাবে ভাইয়া। বুঝিনি। হ্যাঁ, নিচের দিকে যাবে, ওই মাইনাস ক্ষেত্রে নিচের ওয়াই দিকে। অ্যাক্সিসে। হ্যাঁ নিচে হবে, রাইট। ঠিক আছে, এই গেল আমাদের সকল গ্রাফ। একটা কথা লিখে রাখেন, এ ভার্সেস টি গ্রাফে এরিয়া আন্ডার দি কার্ভ বা ক্ষেত্রফল বেগ দিবে। আচ্ছা আমি এখানে লিখে রাখছি। ঠিক আছে, তো যেমন আমরা বাকিগুলো পেয়েছি, এখানেও ক্ষেত্রফল বের করলে আমরা কি পাবো, বেগ বা ভেলোসিটি। আচ্ছা একটু ভুল হয়েছে, বেগ বা ভেলোসিটি তো পাবো না, বেগের পরিবর্তন পাবো, ভি মাইনাস ইউ পাবো। ঠিক আছে, বেগের পরিবর্তন বা ভি মাইনাস ইউ পাবো। ওকে, এখন যার যা প্রশ্ন বলেন।
আমাদের পড়ানো শেষ। প্রশ্ন বলেন। জানুয়ারি মাসের ক্লাসের রেকর্ডিং কোথায় পাবো? আপনাদেরকে আমি একটা গ্রুপে রেকর্ডিং দিয়েছি, ওইটার মধ্যেই সব ক্লাসের রেকর্ডিং আছে। চ্যাপ্টার 1ও আছে, চ্যাপ্টার 2 আছে। ভাইয়া এইটার ক্ষেত্রে ভাইয়া ক্যালকুলাস ইউজ না করে প্যারাবোলা শুনে ব্যাকটেরিয়া নাম মনে করেন, এটা আমি কেমনে বলবো? না, ক্ষেত্রফলটা ভাইয়া এটি লিখলে হতো না ভি মাইনাস ইউ এর ক্ষেত্রে? এখন আমাকে অনেস্টলি বলেন, আজকে ক্লাস কেমন লাগলো? বুঝছেন সব? ভাল লাগছে? ফিল করতে পারছেন কিছু ফিজিক্স, নাকি খালি ভুংচুং পড়েই গেছেন? কোনটা বুঝছেন? আচ্ছা, গুড, বুঝলে ভালো, আলহামদুলিল্লাহ। যারা 9-এ গতি পড়েছিলেন তাদের কি মনে হয় গতি সম্পর্কে নতুন কিছু জানছেন? বলছে বেগের পরিবর্তন। আচ্ছা, এটা হচ্ছে যে ইন্টিগ্রেশন অফ এডিটি, এটা বড় ক্লাসে শিখবা, এটা লাগবে না, এক্সট্রা নলেজ আর কি। ঠিক আছে, ওকে। তুমি অ্যাড নাই মানে? তা তোমাকে লিংকে দিল, বুঝলাম না কাহিনী। ওকে, এসএসসির জন্য কয়টা বই বের হবে? 7টা বই ইনশাল্লাহ বের হবে। এর মধ্যে 4টা বইয়ের কাজ শেষ। তোমার তো কেমিস্ট্রি সবাই দেখেছো, কেমিস্ট্রি বইয়ের রিভিউ আলহামদুলিল্লাহ খুব ভালো। ভাই ফিজিক্সও ইংলিশ হয়ে যাবে, ভার্সনের বই? ফিজিক্সের 2টা পার্টি এই উইকে চলে আসবে। আইসিটি আজকে রাতে প্রিন্টে যাবে। সো 4টা অলমোস্ট ডান। বায়োলজির ব্যাপারে, আমি বায়োলজি তো আমি পারি না, আই বি ভেরি অনেস্ট। আমি আরেকজনের সাথে কথা বলেছি, ও আমার সাথে বইয়ে কাজ করবে বায়োলজি। ম্যাথ আমি এখনো ধরি নাই, বাট ম্যাথের যেটা চ্যালেঞ্জ আমি দেখতেছি সেটা হচ্ছে ম্যাথে বই আসলে মানে শর্টকাট এমসিকিউ বের করা যাবে, এছাড়া ম্যাথে আসলে বই বের করার কিছু নাই। মানে আমি জাস্ট ভাই শর্টকাট ইংলিশ এমসিকিউ বের ভার্সনের করতে জন্য পারি, বই? বাকি আসলে ম্যাথে আর মানে কি বা করবো, সব তো তোমরা জানোই, নাথিং নিউ। সো এই ওকে। ভাই ইংলিশ ভার্সনের জন্য টেস্ট বই? পেপার এখন কিনা লাগবে না ক্লাস 10-এ। রেকর্ডেড ক্লাস কোথায় পাবেন? রেকর্ডেড ক্লাস তো আমি দিয়ে দিয়েছি ভাই, গ্রুপেই তো সব রেকর্ড ক্লাস আছে। আপনারা যদি কেউ নতুন হন তাহলে গ্রুপ চ্যাটে একটা মেসেজ দেন, আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, টেনশন নেই। আর কার কোনো প্রশ্ন? ভাইয়া আমার ফিজিক্স বইয়ে কি সংক্ষিপ্ত বা ছোট ম্যাথ থাকবে? ভাই আমার ফিজিক্স বইয়ে মানে যেটা গাণিতিক বই বের হবে, তোমার যা যা লাগবে তার থেকে বেশি জিনিস থাকবে, টেনশন নেই। তোমার যা লাগবে তার থেকে বেশি থাকবে। ঠিক আছে, ওকে ভাইয়া ওকে। ভাই আপনাকে পার্সোনাল মেসেঞ্জারে নক দেওয়া যায় না? হ্যাঁ ইতমাম, আমি জানি না তুমি কেন পাও নাই, তোমাকে তো পরে না পেরে অ্যাড করলাম, ওই যে আরেকজন বললো। আর কেন বা যাচ্ছে না আমি বুঝতেছি না, কারণ আমার তো মেসেঞ্জার লক করা না। ভাইয়া টেস্ট পেপার কি কিনবে এখন? না, ক্লাস 10-এ কিনো। আপনার ফিজিক্স কেমিস্ট্রি বই কিভাবে কিনবো? গ্রুপে মেসেজ দিয়ে গ্রুপে দিয়ে দিবনি। আচ্ছা, আর যারা যারা কেমিস্ট্রিতে ভর্তি হন নাই, কালকে কেমিস্ট্রি ক্লাস আছে, সো ভর্তি হওয়ার থাকে তাড়াতাড়ি ভর্তি হয়ে নিয়েন। কারো যদি ইমিডিয়েট পেমেন্ট দিতে প্যারা হয় সেটা আমাকে জানেন, কিভাবে কি করে সেটা আমরা দেখবো। বাট কেমিস্ট্রি ক্লাসটা মিস দেন না, কারণ কেমিস্ট্রি যারা পড়েছে মানে অনেস্টলি তারা সবাই ভালো বলছে, সো আমার কাছে মনে হচ্ছে যারা কেমিস্ট্রিটা ভালো হবে। সো আই হোপ আপনাদের ফিজিক্স এবং কেমিস্ট্রিতে আই ক্যান গিভ ইউ আ ভেরি গুড হেল্প। আর এসএসসি আইসিটি তো আপনারা জানেনই, আমি আইসিটি তে হচ্ছে যে মানে ওয়ান অফ দি এক্সপার্টস। সো আইসিটি তে ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হচ্ছে ফ্রি ক্লাসে। সো আইসিটি তে দেখা হোক ইনশাআল্লাহ। দেখবেন আমরা যখন 2 তারিখে ক্লাস করব খুব মজা পাবেন, আইসিটি তে একদম রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন দিয়ে ক্লাস, সো ইটস গোনা বি ফান। ওকে, ঠিক আছে, তাহলে আমরা আজকে ক্লাস এখানে শেষ করছি। ভাইয়া টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। রয়েছে। স্লাইডও গ্রুপে পাবা বাবা। ভাইয়া যারা কথা শুনতে স্লাইড গ্রুপ পাচ্ছে কিছু না পাচ্ছ ফর না, সাম রিজন। তোমরা ফেসবুক গ্রুপে যাবা, যাওয়ার পরে দেখবা ফাইলসে গেলে হচ্ছে এখানে পেয়ে যাবা। ঠিক ভাইয়া আছে, এখানে রেকর্ডিং, রাইস। এখানে সবকিছু। ওকে। এক প্রশ্ন আমি এতবার বলছি জেনিফার, আমি বললাম এখন টেস্ট পেপার কিনা লাগবে না, ক্লাস না 10-এ উঠে কিনবা। টাটা, বাই বাই।